টানা 24 ঘন্টা পরে অবশেষে গ্রেপ্তার মিনার মণ্ডল। এবং জানা যাচ্ছে যে বীরভূমের সেখানে টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের আত্মীয় এই মিনার মণ্ডল, যার বাড়ি থেকে মিলেছে প্রায় 28 কোটি টাকা এবং 15 কেজি সোনা। মিনার মণ্ডল শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে ওনার কাছে যে ইনভেস্টিগেটিং এভিডেন্স ছিল, তারপরে যে ইনভেস্টিগেশন হবে বাড়িতে আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়ি থেকে এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যত সার্চেস যেটা পাওয়া গেছে সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া টুলু মণ্ডল মেগা তল্লাশি অভিযান বুধবার গড়িয়ে বৃহস্পতিতে গ্রেফতার মিনার মণ্ডল। বুধবার এই বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ এত বেশি ছিল যে ঘটনাস্থলে আনা হয় 5টি টাকা গোনার মেশিন এবং বেশ কয়েকটি বড় আকারের ট্রাঙ্ক। সূত্রের খবর, টুলু এবং মিনার মণ্ডল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। মিনার মণ্ডল নিজে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত, এবং তিনি টুলু মণ্ডলের একাধিক ক্রাশারের সঙ্গেও যুক্ত। এরপরই পলাতক মিনার মণ্ডলের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। 24 ঘন্টা তল্লাশির পর অবশেষে গ্রেফতার হন মিনার মণ্ডল। এই বিষয়ে কেষ্ট মণ্ডল এবং তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি মন্ত্রী দিলীপ ঘোষ। কেষ্ট মণ্ডলের চেলা তো এরকমই হবে না, 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেহারা হবেই। কিভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা, কেন গরিব বয়ে আছে ওখানকার নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিং এ গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ। এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছিল। কেঁচো খুঁড়তে গিয়ে বেরোয় গেছে সাপ, আর এই সাপের চেহারা যে প্রায় পুরো কথার বাসুকে কেউ হার মানাবে তা আপনারা দেখতেই পেয়েছেন। ঘটনাক্রমে নিতান্ত এক ডাকাত দলকে পাকড়াও করেছিল বীরভূমের মোহাম্মদ বাজার থানার পুলিশ। শুরু হয় জেরা, আর তারপর একে একে পৃষ্ঠা উল্টাতে শুরু করে পাথর খাদানের মহাভারতে। ধৃত ডাকাতদের কথা থেকে পুলিশ জানতে পারে স্থানীয় মিনার মণ্ডলের বাড়িতে নাকি প্রচুর টাকা এবং সোনা রয়েছে, যা চুরি করতেই বেরিয়েছিল তারা। ব্যাস, পুলিশ ছুটল মিনার মণ্ডলের বাড়ি, বেরিয়ে এলো নগদ 28 কোটি টাকা, 15 কেজি সোনা। ঢিডি পড়ে গেল, একের পর এক রহস্যের গেট খুলতে শুরু করলো। জানা গেল এই মিনার আবার বীরভূমের দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। আর এখানেই শেষ নয়, এই মিনার আবার বীরভূমের পাথর সম্রাট, নিন্দুকেরা যাকে বলে পাথর মাফিয়া, তিনি তার আত্মীয়, নিকট সম্পর্কের ভগ্নিপতি। এরপরে এই বিশাল টাকা ও সোনার মালিক আসলে যে টুলু, সেটা জানা গেল। আর এই টুলুর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে বেরিয়ে এলো এক বিশাল সাম্রাজ্যের কথা, যার একচ্ছত্র অধিপতি টুলু, যাকে ঘিরে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি, বিমূঢ় রাজ্য প্রশাসনও। কিন্তু কে এই টুলু, এই বিষয়ে আমরা আজকে আসবো সেই অনুসন্ধানে। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আমরা এই বিষয়ে তার সাথে সরাসরি প্রশ্নে চলে যাব। স্বাভাবিকভাবে দাদার কাছে প্রশ্নটা রাখবো প্রথমেই, যে কে এই টুলু? বীরভূমের মোহাম্মদ বাজারে বিপুল পরিমাণে কার্যত বলা যেতে পারে যক্ষের ধন উদ্ধার হয়েছে, আর তার যে রাজা সে সাম্রাজ্যে, তার নাম টুলু মণ্ডল। কিন্তু প্রশ্ন, এই টুলু কে, এই টুলু মণ্ডল কে? হ্যাঁ দেখো, বীরভূমের মোহাম্মদ বাজারের এই বাসিন্দা টুলু মণ্ডল, নাজিমউদ্দিন যার নাম, ওরফে টুলু মণ্ডল, তিনি কি করতেন এটা একটা রহস্য বা রূপকথা বলা যায়। আমরা অনেকেই জানি যে কষ্ট করলে কেষ্ট মেলে, এরকম অনেক কথা রয়েছে। অর্থাৎ তেমনই টুলু মণ্ডল এককালে পাথর মাথায় করে লরিতে তিনি বোঝাই করতেন, অর্থাৎ মাথায় পাথর নিয়ে সেটা লরিতে ফেলতেন এবং তার বিনিময়ে দিনমজুরের পয়সা পেতেন। সেই টুলু মণ্ডলের হয়তো কোথাও একটা স্বপ্ন ছিল যে একদিন এই পাথর তিনি নিয়ন্ত্রণ করবেন।
অর্থাৎ এই পাথর বোঝাই থেকে শুরু করে আজ তিনি পাথর সম্রাট হয়ে উঠলেন। তো এইটা একটা রূপকথার মতন বলা যায়। আমরা দেখেছি যে টুলু মণ্ডলের যিনি আত্মীয় সেই মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ টাকা এবং 15 কেজি সোনা, সেটাও যা দাম তাতে দেখা যাচ্ছে প্রায় 60 কোটির কাছাকাছি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই টাকা কোত্থেকে এলো, কিভাবে এলো, এটার নেপথ্যে কিন্তু অনেক বড়, মানে একদিন নয়, গত 15 বছরে এ রাজ্যের যে সরকার ছিল সেই সরকার প্রত্যেক জেলাতে জেলাতে একজন করে মাথা বসিয়ে দিয়েছিল। যেমন বীরভূমের অনুব্রত মণ্ডল, এই অনুব্রত মণ্ডলই নিয়ন্ত্রণ করত সকলকে। আর এই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিল এই নাজিবুদ্দিন অর্থাৎ ওরফে টুলু মণ্ডল। সেই মানে মাথায় পাথর বয়ে যিনি দিনমজুরের কাজ করতেন সেখান থেকে তিনি পাথর সম্রাট হলেন, আর তার মাথায় হাত ছিল অনুব্রত মণ্ডলের। কিভাবে হলেন, মানে এটা একটা বিরাট রহস্য কিভাবে হলেন। কিন্তু যেটা মানে হলো সেটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে সরকারের টাকা চুরি করেছে। কিভাবে চুরি করেছে সংক্ষেপে যদি আমি বলি, যে বাম আমলে যেটা ছিল যে স্টোন কিয়ারি বা পাথর বা বালি লিজ দেওয়া হতো, এখনো মানে বালির খাদান লিজ দেওয়া হতো, এবং সেই লিজ যিনি নিতেন তিনি বছরে একটা টাকা রাজস্ব দিয়ে ডাক হতো। যেমন এখনো বেশ কিছু গঙ্গার পার আছে মফস্বল অঞ্চলে, যেখানে ওই নৌকোগুলো চলে, ভুটভুটি নৌকোগুলো চলে, সেখানে কিন্তু ডাক হয় প্রতি বছর, যে এই বছর পঞ্চায়েত ডাক দিল যে এত টাকা সারা বছর দিতে হবে। এবার সেটা লাভ হলে মানে সেই ভুটভুটি চালিয়ে লাভ হলে হচ্ছে সেই যিনি ডাক পেলেন তার, আর লস হলেও তার, সরকারের পয়সা নিয়ে নিত। এইখানেও ঠিক বাম আমলে এই জিনিসটা চলত, যে ভূমি রাজস্ব দপ্তর থেকে লিজ নিয়েছে এবং রাজ্য সরাসরি তার কাছ থেকে আদায় করত। এবার সেই আদায়েও একটা সরকারি পর্চা বা ওই রিসিপ্ট ছিল। হ্যাঁ, এইভাবে হতো। অর্থাৎ দেখা যেত যে ক্র্যাশার থেকে পাথর বোঝায় লরি নিয়ে যাওয়ার সময় বাণিজ্যিক যে কর আদায় সেগুলো নিত পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত, এবং তাদের দেওয়া চালান সমস্ত লরিতে থাকা বাধ্যতামূলক ছিল। আর এইখানটাতেই হচ্ছে কিভাবে হতো যে একটা লরিতে যত টন মাল ধরে ঠিক তত টন দেখানো হতো না, দেখানো হতো একটা ওভারলোডিং, আমরা যেটাকে বলি ওভারলোডিং করে নিয়ে যাওয়া হতো, কিন্তু ওই লরির হিসেব অনুযায়ী সেটাকে দেখানো হতো। আর এই যে টাকাটা, এটা একটা বিরাট টাকা, মানে প্রত্যেক দিন কয়েক হাজার লরি কিন্তু ওই পাথর খাদান থেকে পাথর তুলে আনতো। এখন বর্ষাকাল, এখন সিজন নয়, সারা বছরে 3 মাস থেকে 4 মাস বন্ধ থাকতো। অর্থাৎ অক্টোবর থেকে শুরু হয়ে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই মাসটা পর্যন্ত কিন্তু এই কাজটা চলতো। অর্থাৎ 9 মাস এই কারবারটা চলতো, এবং প্রত্যেক দিন যদি 1000 লরি চলে, এবং সেখান থেকে যদি দেখা যায় যে প্রতি লরিতে যদি 500 টাকা করে ওই কম দেখানো হয় ওভারলোডিং এর টাকা, আমি যদি দেখি তাহলে কত টাকা হচ্ছে প্রত্যেক দিন, সেই টাকার পরিমাণটা কত। এইটা যেমন একদিকে, তেমন অন্যদিকে এমন অনেক আছে যে সেই লরিগুলো যে যাচ্ছে, হয়তো 1000 লরি গেল, দেখানো হলো হয়তো 900 লরি কি 800 লরি, 200 লরি, ওই ডাবল ওই রিসিপ্টটাকেই দেখিয়ে দিয়ে করে নেওয়া হতো। এবার হচ্ছে গাড়ি, একই নাম্বারের বেশ কিছু গাড়ি থাকতো, অর্থাৎ পাথর বোঝায় গাড়ি, অর্থাৎ তাহলে কি হয়, ডিসিআর মানে যে চালানটা কাটছে সেই চালানে একই নাম্বারে অনেকগুলো গাড়ি দেখিয়ে দেওয়া হতো। এবং আর তাতে কিছু মানে চেকিংটাও সেভাবে হতো না, কারণ প্রতিটা জায়গাতেই কিন্তু এই কালোবাজারি, 2 নম্বরি, তোলাবাজি করে পুরো জিনিসটাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হতো। আমার নিজের একটা অভিজ্ঞতা, যে গত 2024 সালের শেষ দিকে আমি এই পাথর খাদানে সংবাদের খোঁজে আমি গেছিলাম, খবরের খোঁজে গেছিলাম। সেখানে দেখেছিলাম যেমন রাস্তা, মানে সেখান থেকে পালানোর উপায় নেই। একদিকে মানে সাধারণ গাড়িতে যাওয়া খুব দুষ্কর, ভালো গাড়ি না হলে সেখানে যাওয়া মুশকিল, কারণ সেখানে রাস্তার যা অবস্থা, বোল্ডার পড়ে পড়ে, পাথর পড়ে পড়ে সে রাস্তা জল কাদাতে ভর্তি, এবং তারপরে মানে এত চড়াই উৎরাই, এবং
সেই কোর জায়গা থেকে যেভাবে পাথরগুলো আসছে, এবং শুধু তাই নয়, ডাম্পারে তো পাথর আসছে, সেই সঙ্গে কিছু কিছু আছে যে ছোট ছোট গাড়ি, সেই গাড়িতেও কিন্তু পাচার হচ্ছে। অর্থাৎ এই যে পুরো জিনিসটা, এইটা কিন্তু মানে সরকারের ঘরে যে রাজস্বটা হওয়া উচিত ছিল, সেই রাজস্বটা কিন্তু হয়নি। আমি একটা হিসেব দিচ্ছি যে এখানে এই যে টন প্রতি 100 টাকা করে নেওয়া হতো, যেটা বাড়তে বাড়তে গিয়ে 250 টাকা হয়েছে। এবার এই ক্র্যাশারগুলো মূলত চলে 16 বা 18 চাকার লরিতে। এবার প্রথম ধরনের লরি ওভারলোডিং না করলে তার বহন ক্ষমতা হচ্ছে 32 টন। দ্বিতীয় ধরনের যে লরি অর্থাৎ 18 চাকা, সেটা হচ্ছে 40 টন। আর লরি প্রতি শুল্ক 8 থেকে 10,000 টাকা। দিনে 3000 লরি পাথর পরিবহন করে বলছে, 3000। তাহলে সরকারের কোষাগারে প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 কোটি জমা পড়ার কথা, কিন্তু এর 10% টাকা জমা পড়তো না। অর্থাৎ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা এই টাকার ভাগ পেতেন বলে অভিযোগ। তার জন্য এই যে অঞ্চলটা বীরভূম, মানে পাথর খাদান, পাথর কয়লা, এই যে অঞ্চলটা এই নামে বিখ্যাত ছিল। তো এইটা প্রকাশ্যে কিভাবে এলো? এটা প্রকাশ্যে এলো যে এই নতুন সরকার ক্ষমতার পরিবর্তনের পর এইটা প্রকাশ্যে এলো। দেখা যাচ্ছে একটা সরকারি নথি বলছে বিগত সরকারের আমলে 2025 সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতিদিন গড়ে 19 লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে ডিসিআর থেকে। 2025 সালে এপ্রিল থেকে অক্টোবর 19 লক্ষ টাকা প্রত্যেক দিন রাজস্ব আদায় হয়েছে। 2025 সালের এই নভেম্বর থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত সেটা বেড়ে দাঁড়িয়েছে 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা। আর নতুন সরকারের আমলে অর্থাৎ 17 মে থেকে রাজস্ব আদায় হয়েছে 1,20,00,000 টাকা। তাহলে আমি যদি দেখি, একদিক হচ্ছে এপ্রিল থেকে অক্টোবরে 19 লক্ষ টাকা রাজস্ব আদায় হচ্ছে প্রতিদিন, আর 2025 সালে 2026 মার্চ পর্যন্ত 70 লক্ষ টাকা। তারপরে সেটা বেড়ে 2,30,00,000 টাকা প্রতিদিন। তাহলে আর অর্থাৎ দিনে যা জানা যাচ্ছে, সেখানকার সিউড়ির যে বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি একটা কথা বলেছেন যে এইটা যদি ঠিকঠাক করে চলে, প্রত্যেক দিন সরকারের ঘরে 3 কোটি টাকা রাজস্ব আসবে, এবং বিগত সরকারের আমলে অন্তত 10,000 কোটি টাকার ডিসিআর দুর্নীতি হয়েছে। তাই এই যে টুলু মণ্ডল, এবং শুধু নয়, ওইখানে যে একটা টোল আছে, সেই টোলে গিয়ে ওই পাথরটা মাপা হতো লরি সমেত। আমরা জানি, ওই খবর সংগ্রহ করতে গিয়ে সেখানে দেখেছিলাম যে সেই সংস্থাকে হুমকি দিয়ে, তাদেরকে রীতিমতো ধুমকি দিয়ে, এবং এই যে সমস্ত লরি ড্রাইভার এবং খালাসি রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে ওই যে কি বলে টোলের যে মালিক, সেই মালিককে হুমকি দেওয়া হয়েছিল, যাতে তারা যা বলবে সেই অনুযায়ী যেন ওই লরিতে কত পরিমাণ পাথর যাচ্ছে তা লেখা হয়। তাই নিয়ে আমরা খবরও করেছিলাম। 2024 সালে কিন্তু আমরা সেই সংবাদ করেছিলাম। আর আজকে ঠিক 2 বছর পরে গিয়ে তখন দেখেছিলাম যে টুলু মণ্ডলের সাম্রাজ্য কি। তো আজকে যে টাকাটা পাওয়া যাচ্ছে মিনার মণ্ডলের বাড়ি থেকে, এইটা হচ্ছে ওই বলে না যে 1 ঘটি দুধে একটু চোনা, ঠিক ওই চোনাটা পাওয়া গেছে। কারণ 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এরকম টুলু মণ্ডল ছাড়া আরো যারা যারা আছে, তাদের প্রত্যেককে আতস কাছে এনে তদন্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। একদম একদম, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমরা আজকে কথা বললাম যে একেবারে দিনমজুর থেকে হঠাৎ করে এক সাম্রাজ্যের অধিপতি হয়ে যাওয়া এই টুলু মণ্ডল এবং তার দুর্নীতি, এই দুর্নীতির জট কত দূর পর্যন্ত বিস্তৃত, আর কারা কারা কোন কোন মাথা এতে জড়িত রয়েছে, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু তদন্ত হওয়া উচিত, এবং আগামী দিনে হয়তো সেই তদন্ত হয়ে সামনে আসবে আরো বড় মাপের কিছু মাথা। এই মুহূর্তে এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ওঙ্কার বাংলা।